তো সুদর্শন, তো আপনাকে সংসদে নাটক না করে আপনি এফডিসিতে যান, ওখানে অভিনয় করেন, খুব ভালো চলবে। কারণ আপনার চেয়ে বড় নাট্যকার অনেক, যিনি সুন্দর নাটক করতে পারেন, অভিনয় করতে পারেন, তিনি হচ্ছেন শেখ হাসিনা। তার মতো অভিনয় তো আপনি করতে পারবেন না। তিনিই যখন নাই, আপনার এই ছোটোখাটো নাটক এটা চলবে না। তো কাজেই আপনাদের জন্য আজকে আমি এই কথাটা দিয়ে শুরু করলাম যে আসলে শেখ হাসিনা এতদিন কেন টিকলো। শেখ হাসিনার টিকসের কারণ একটা হাইওয়ে, এখান দিয়ে আপনার মনে করেন রাজপথের আন্দোলন হচ্ছে, বিএনপির মতো একটা অথর্ব দল ওখানে একটা মরা হাতির মতো শুয়ে আছে, নিজেও কিছু করতে পারে না আর কাউকে করতেও দেবে না। এরকম অবস্থায় চলেছে 17 বছর। আপনারা দেখেছেন যে কীভাবে তারা আন্দোলন করেছে, বালুর ট্র্যাক পর্যন্ত সরাতে পারে। আপনি ধরেন যে খালেদা জিয়া অপোজিশন আছে, সরকারে আছে, আর শেখ হাসিনা অপোজিশনে, সুদা সদনে শেখ হাসিনা অবস্থান করতেছে, আপনারা জানেন এই নামগুলো। ওখান থেকে উনি পল্টনে যাবেন। 3 ট্র্যাক কেন, 20 ট্র্যাক যদি বালুর ট্র্যাক থাকতো, ওই ট্র্যাক থাকতো ওখানে? বলেন তো, কখনোই থাকতো না। তাহলে রাষ্ট্র কে চালাবে, ক্ষমতায় কে আসবে? শেখ হাসিনার এই ফেসিজম, এই স্বৈরাচার দীর্ঘায়িত হয়েছে এই অথর্ব বিরোধী দলের কারণে, এই বিশেষ করে বিএনপির ভুলভাল নেতৃত্বের কারণে। স্টুডেন্ট মানে স্টুডেন্ট, স্টুডেন্টদের যে নৈতিকতা, তাদের যে আদর্শ, এর ধারের কাছেও একজন কর্মজীবী যেতে পারে না। কারণ পারে না যে স্টুডেন্ট শুধুমাত্র ওর নৈতিকতায় টইটুম্বুর থাকে। একটা সেলের মধ্যে যেমন নিউক্লিয়াস থাকে, ওই সেই নিউক্লিয়াস সমাজের। এবং আমি বলতে গিয়ে এইটুকু বলি যে যাদেরকে আপনি পছন্দ করবেন না স্টুডেন্ট অর্গানাইজেশন, সেখানেও আপনি কিছু ভালো মানুষ পাবেন। আপনার সাথে বিরোধিতা আছে, বাট নৈতিক কিছু ছেলে মেয়ে ওখানেও আছে। কাজেই 18 তারিখের পর এরা যে রাজপথটা দখল করলো, এদেরকে তো আমরা অবজ্ঞা করতে পারি না। কাজে সংসদে বসছে সেরকম একটা দল আছে, এর যে গুরুত্ব কী, মর্যাদা কী, তারা তো শিলংয়ে বসে সেটা বোঝে নাই। আপনি তো দেখছেন তার পোশাক, ওই শিলংয়ের ইয়েতে কীরকম তার পোশাক ছিল, কীরকম তার চেহারা সুযোগ ছিল, কাদের সাথে গল্প করেছে। আমরা এটা বলতে চাই না কেন, বিএনপির প্রতি আমাদের যথেষ্ট মমত্ববোধ আছে, রেসপেক্ট আছে, ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে। আমরা একত্রে যুদ্ধ করেছি। যে আমার বাংলাদেশ পার্টির অফিস হচ্ছে পল্টনে, ওখান থেকে আমরা যখন বিএনপির অফিসের সামনে দিয়ে আসতাম, আমরা বলতাম যে বিএনপি অফিসের তালা কেন, খুনি হাসিনা জবাব চাই। এই ছিল আমাদের স্লোগানের ভাষা। খালেদা জিয়া বন্দি কেন, খুনি হাসিনা জবাব চাই। কাজে এই তো কয়েকদিন আগের কথা। এত বিস্মৃত মানুষ কীভাবে হয়? তা তো ডিমেনশিয়ায় ভুগছে না, এত স্মৃতিভ্রষ্ট মানুষ কীভাবে হয়? আমরা যে ওয়ার্নিংগুলো দিতে চাই, আপনারা 69% ভোটে হাবড় জয়যুক্ত হয়েছে, এবং আপনারাই বলেছেন যে হাতে ভোট দিন। আমাদের তারেক রহমান সাহেব বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী। সেখান থেকে আপনারা ইউটার্ন কীভাবে নেন? বাংলাদেশের মানুষ তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র না। আগে দিত, কিন্তু 24 আমাদের মধ্যে একটা চ্যালেঞ্জ নিয়ে আসছে, একটা চেঞ্জ নিয়ে আসছে, পরিবর্তন নিয়ে আসছে। এই পরিবর্তনটা আমরা সবাই উপভোগ করছি এবং এটা চলতেই থাকবে, এটা থামবে না। কিন্তু 24-এ যে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জটা আরও ফেব্রিকেশন হবে, ইনফ্লেটেড হবে, স্ফীত হবে। এটা সংকুচিত হবে না, এটা কনভার্জেন্স হবে না, ডাইভার্জেন্স হবে। এটাই হওয়া সম্ভব। কারণ আমরা ছোট ছোট নদী খাল বিল হয়ে এখন আমরা মেঘনায় পড়েছি, এবং মেঘনা গিয়ে বঙ্গোপসাগরেই পড়বে। মেঘনা যত বঙ্গোপসাগরের দিকে গিয়েছে, তত এটা প্রশস্ত হয়েছে। অতএব আপনাদের এইটা ভাবার কোনো কারণ নাই যে আপনারা শেখ হাসিনার ওই সুন্নত ফলো করে আবার স্টুডেন্টকে, বাংলাদেশের জাতিসত্তাকে বিভাজিত করবেন। যে জঙ্গির নাটক, যে যে নাটক শেখ হাসিনা করেছে, যা যা বলেছে ওনারা সেইটাই করতেছে। এই সহজভাবে তো হবে না, কঠিন কিছু বলেন যেটা আমরা বিভ্রান্ত হব। আপনারা এমন কিছু বলছেন না যাতে জনগণ বিভ্রান্ত হচ্ছে। জনগণ আপনাদেরকে ছিছি বলছে, থুথু দিচ্ছে, নিন্দা জ্ঞাপন করছে, এবং অকৃতজ্ঞ বলছে, কৃতজ্ঞ বলছে। শুধু অকৃতজ্ঞই বলছে না, কারণ আপনারা কৃতজ্ঞ। যাদের মাধ্যমে আপনারা এখানে বসেছেন, এরা এনসিপির লিডার আছে, তাদেরকে আপনারা নোংরা ভাষায় কথা বলছেন, তাদের পিছনে রাখছেন, তাদের পথ রুদ্ধ করে দিতে চাচ্ছেন। এটা তো হবে না, এটা হওয়া সম্ভব নয়। কাজেই এখানে আছে করণীয়। করণীয় খুব সহজ। করণীয় হচ্ছে যে আমাদের কাছে জুলাই সনদের ধারাগুলো সবগুলো আছে, অধ্যাদেশগুলো আছে।
এগুলো বাস্তবায়নের জন্য আপনাদের হাতে অনেক যুক্তি আছে। কাজেই বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রী সকলে মিলে এই পয়েন্ট দিয়ে সয়লাভ করে দিতে হবে যে ওনারা আগে কি বলছেন, এখন কি বলেন, আর কি হওয়া উচিত, মানুষের মুক্তি কোথায়। এই যে বাস্তবায়ন না করা মানে কি জানেন, ওনারা আবার যুগ যুগ ধরে প্রধানমন্ত্রী থাকছেন। এটা না করা মানে ওনারা যে একবার যে বিচারকের বয়স বাড়িয়েছেন, এই বিচারকের বয়স বাড়াতে চান, ওনারা আবার আয়নাঘর করতে চান। যে আয়নাঘরে ওনাদের কর্মীরা ছিল সে আয়নাঘর ওনারা করতে চান, তার বিরোধী মতকে ওনারা গলা টিপে ধরতে চান। এই যে এটা একটা কি বোকার মতো আচরণ, এইটা তো ওনারা করতে পারবে না। ওনারা অন্য কিছু ভিন্ন কিছু থিওরি নিয়ে আসুক, ফর্মুলা নিয়ে আসুক, সে এইটা তো বাংলাদেশের মানুষ হতে দেবে না। যেটা হবে আমাদেরকে দেখানোর চেষ্টা করছেন এটা নকল রাস্তা। এই রাস্তাটা ওনাদের অতীত ইতিহাসের সঙ্গে পরিচিত, যেহেতু নকল বা ছাত্র, সেই জন্য ওই সিস্টেমের বাইরে ডাইনি বামে নড়তে চাচ্ছেন। নড়তে না চেয়ে এসে কি উত্তর দিচ্ছে আমাদেরকে, সংবিধানের 4th শিডিউলে আমরা একটা প্যারাগ্রাফ যোগ করে দিব, ওই প্যারাগ্রাফটা যোগ করে দিয়ে আমরা বলবো যে এই সময় থেকে এই সময় পর্যন্ত যা হয়েছিল এটা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। আমি সামনাসামনি পাইলে এই প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করার দরকার, আপনারা তো যুগ একবার করেছিলেন, 5ম সংশোধনী দিয়ে যোগ করেছিলেন, তো এটা গেল কোথায়? 7ম সংশোধনী দিয়ে এরশাদ সাহেব যোগ করেছিল, এটা গেল কোথায়? নকল যারা করে এরা খালি ওইভাবে তাকায় তাকায়, তো লেখে এইদিকে তাকায়, কিন্তু ও চোখ ওইদিকে, লেখে এইদিকে, ওই দেখতেছে, তো ও রাইট চিহ্ন দেয়, হেও রাইট চিহ্ন দেয়, এর ডাইনে তাকায়, হেও ডাইনে তাকায়। সুপ্রিম কোর্টে কিছুটা কন্টেম্পচুয়াস কথা তাও একটা বলি, সুপ্রিম কোর্টে 2 জজ মিলে একটা ডিভিশন বেঞ্চ হয়, এটাকে বলে দ্বৈত বেঞ্চ। একজন সিনিয়র জজ থাকে, একজন জুনিয়র জজ থাকে। তো জুনিয়র জজকে বলে পিউনি জজ, মানে খুব বেশি গুরুত্ব নাই, সিনিয়র যা করে ওনার কাজ হইলো কালে এটার সাথে জি হুজুর করা। তো সিনিয়র যদি বেল লিখে, বি লেখে, তো জুনিয়র জজও তাকায় থাকে বি লেখছে না সি লেখছে। বিএনপির একটা বাজে অভ্যাস আছে, যে তার জন্য রাস্তা পরিষ্কার করে, বিএনপি তার জন্য কবর করে। বিএনপির ইতিহাসে অতীতে যাদের রাস্তা পরিষ্কারের কারণে বিএনপি ক্ষমতার স্বাদে আসছে, দেখবেন সবাই কারো পাশেই শেষ পর্যন্ত বিএনপি স্ট্রংলি দাঁড়ায়। আপনি জলপাই কালারের বন্দুক, শার্ট প্যান্ট নিয়ে এসে ক্ষমতা দখল করে হঠাৎ করে বলতেছেন যে এই সময় থেকে এই সময় পর্যন্ত কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী দুইজনে মিলে একটা ফর্মুলা দিয়েছে, এই ফর্মুলাটা সঠিক না বেঠিক এটা বলেই আমি শেষ করে দেব। ওনারা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন তাদের বক্তৃতার 39 মিনিটে যে গণভোটের প্রস্তাব করেছিলাম আমি করেছিলাম, তারপর একটু ডট ডট ডট, রাষ্ট্রপতি আদেশ তো জারি করতে পারেন না, সেটা একটা রিট এবং গণভোটের সার্টেন প্রভিশন মানে সেকশন এবং আদেশের টোটাল সেটা চ্যালেঞ্জ হয়েছে কনস্টিটিউশনাল কিনা। এবং বলছেন সেই জন্য এই আইন অধ্যাদেশ এবং আদেশটা যেখানে হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে সেটা পরে হাইকোর্ট কি বলে দেখি। তার মানে বলতে চাচ্ছেন যে এই বিষয়টা আদালতে বিচার্য বিষয়, তাহলে দেখি আমরা সেখানে কি হয়। তো আদালতে বিচারের আগে তাহলে সিদ্ধান্ত নেওয়া তো ঠিক হলো না। যদি তারা এটা বলে থাকেন যে বিষয়টা আদালতে বিচার্য, তা আদালতে বিচার্য, আদালতে তো কোনো সিদ্ধান্ত হয়নি এখনো, পেন্ডিং, রাইটও হয় নাই, রঙও হয়নি। তা যদি না হয়ে থাকে তাহলে ওনারা যে নিজে নিজে সিদ্ধান্ত নিলেন যে শপথ নেবেন না, ওটা কোন আদালত? তাহলে বোঝা যাচ্ছে আদালতে পেন্ডিং এই কথাটাকে একটা দোহাই হিসেবে ব্যবহার করতে চেয়েছে। আদালতে পেন্ডিং এই কথা যদি কেউ মানে, তাহলে যতক্ষণ আদালতে সিদ্ধান্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত বিধানে যা আছে এটা মানতে হয়, এটা নিয়ম। নিয়মটা পাল্টাবে কিভাবে? যখন আদালত বলবে যে এটা অসাংবিধানিক, তখন থেকে আর মানার দরকার নেই। কিন্তু যতক্ষণ বলবে অসাংবিধানিক না, ততক্ষণ তো এটা অপারেটিভ, এটা অ্যাকশন। আইন তো আছে কিন্তু আইনটা মানেন নাই। এরপরে তারা বলছেন আমরা রাজনৈতিক বক্তব্যটা বলি, এরপরে বলছেন যে একটা রাজনৈতিক বক্তব্য বলি। সেটা কি?
এটা তো ফ্যাক্টাম ভ্যালিড, এটা ঘটনাক্রমে সিদ্ধ। অধ্যাদেশ জারি হয়েছে, গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেটার বৈধতা আছে। সেই বৈধতা কিভাবে দিবেন তারা? সংবিধানের চতুর্থ তফসিলে যখন বিগত গভর্নমেন্টের সময় কর্মকাণ্ডকে কিছু একটা বাদে আর দুই একটা বাদে বৈধতা দেয়া হবে, তখন সেটা লেজিটিমেট হয়ে যাবে, এভরিথিং কাভার্ড বাই দি ফোর্থ শিডিউল হয়ে যাবে। তাহলে সমাধানটা কি দিচ্ছেন তারা পার্লামেন্টে একটা কমিটি গঠন করার প্রস্তাব করেছেন। এই কমিটিতে আলাপ করবেন, করে সংবিধান সংশোধন বিল আনবেন। বিল নিয়ে এসে বিগত 5ই আগস্ট থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত যা কিছু হয়েছে এটাকে সংবিধানের চতুর্থ তফসিলে একটা কাভারেজ দিবেন, দিয়ে বলবেন যে সব কিছু লেজিটিমেট হয়ে গেছে। দিস ইজ দ্য রোড ম্যাপ। আমরা যা বুঝতে পেরেছি এখনো ল্যাঙ্গুয়েজটা কি তাদের ল্যাঙ্গুয়েজটা হলো সেটা লেজিটিমেট হয়ে যাবে, এভরিথিং কাভার্ড বাই দি ফোর্থ শিডিউল হয়ে যাবে। কবে? দুই একটা বাদে বাকি সবগুলোকে এটা করবে। এখন জুলাই বিপ্লবের স্পিরিটে সবসময় দেখে এসেছে। আপনারা জানেন যে বিপ্লবের আগে থেকে আমি এই বিপ্লবের স্বপ্ন দেখেছি, এবং বিপ্লবের পর থেকে আমার বক্তব্য, আমার লেখায়, আমার কাজে কর্মে আমি বিপ্লবের স্পিরিটকে 100% ধারণ করবার চেষ্টা করেছি। এবং আপনাদের হয়তো স্মরণে থাকার কথা যে গণভোটের আগে থেকে আমি লেখা এবং বক্তব্যে হ্যাঁ ভোটের জন্য জনগণকে অনুপ্রাণিত করবার চেষ্টা করেছি। যেদিন নির্বাচনে আমরা ভোট দিলাম 12ই ফেব্রুয়ারি, সেদিনও আমার টেলিভিশন বক্তব্যে আমি একটা কথাই বলেছি, আপনারা সবাই হ্যাঁ ভোটে সিল মারুন। এবং এই আবেদন আমার ছিল জনগণের প্রতি, কারণ জুলাই বিপ্লবকে যদি আমরা অস্বীকার করি তাহলেই আমরা গণভোটকে অস্বীকার করব, এটা আমাদের মনে রাখতে হবে। কাজেই যারা আজকে গণভোটকে দুর্বল করবার চেষ্টা করছেন কিংবা গণভোটের আইনি তর্ক তুলছেন, তারা আসলে কতটা জুলাই বিপ্লবকে ধারণ করেন সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজেই আমি বলবো যে জুলাই বিপ্লবকে ধারণ করলে গণভোটকে আমাদের বিনা বাক্য ব্যয়ে এবং বিনা তর্কে আমাদের মেনে নিতে হবে যে এটাই জনগণের অভিপ্রায়, এবং জনগণ 70% ভোট দিয়ে সেই অভিপ্রায় আমাদেরকে জানিয়ে দিয়েছে। এবং যারা বিপ্লব করেছে আমাদের তরুণেরা, অনেকের ছবি আছে এখানে, অনেকের নাম আছে, মুগ্ধর ছবি দেখছি, আবু সাইদের নাম দেখছি, যারা শহীদ হয়েছে, জীবন দিয়ে গেছে, জীবন দিয়ে বিপ্লব করে, তাদের কিন্তু একটা দাবি ছিল যে রাষ্ট্র মেরামত করতে হবে, এটা যেন আমরা ভুলে না যাই। এবং রাষ্ট্র মেরামত যদি করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সংস্কার করতে হবে। সেই সংস্কার সরকার পরিচালনায় করতে হবে, সেই সংস্কার সাংবিধানিকভাবেও আমাদের সেই সংস্কার করতে হবে। কাজে সেই সংস্কার নিয়ে আমরা কোনো তর্ক তুলতে পারবো না। এবং আমাদের যে উপরে যে ফ্যাসিবাদ 16 বছর আমাদের ঘাড়ে চেপে বসেছিল, সেই ফ্যাসিবাদের দুটো চরিত্র ছিল। একটা তো ফ্যাসিস্ট চরিত্র ছিল, আর একটা চরিত্র ছিল এক ধরনের রাজতন্ত্র চাপিয়ে দেয়া রাষ্ট্রের উপরে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনা তার পিতাকে, শেখ মুজিবুর রহমানকে একজন দেবতা হিসেবে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিল, এবং সেই দেবতার মাধ্যমে একটা অলিখিত রাজতন্ত্র কায়েম করবার চেষ্টা করেছিল। এবং তার বিরুদ্ধেই আমাদের নাহিদরা, সার্জিসরা বিপ্লব করেছিল। তাদের একটা স্লোগানের কথা আমরা যেন ভুলে না যাই। একটা গুরুত্বপূর্ণ স্লোগান ছিল সেই সময়, একটা স্লোগানের কথা আমরা আজকে শুনেছি, গোলামি না আজাদি, আজাদি আজাদি। আর একটা গুরুত্বপূর্ণ স্লোগান ছিল, দেশটা কারো বাপের না। তো দেশটা কারো বাপের না বলার অর্থই হচ্ছে যে এই দেশের মালিক জনগণ, এবং জনগণের ইচ্ছাতেই এই দেশ পরিচালিত হবে। এবং জনগণের ইচ্ছাতে যদি দেশ পরিচালিত হতে হয় তাহলে অবশ্যই গণভোটের রায় আমাদের সকলকে মেনে নিতে হবে। আজকে এখানে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত আছেন, সংসদের গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা এবং আরেকজন সংসদের বিরোধী দলের চিফ হুইপ।
দুজন আছেন এখানে উপস্থিত, তারা দুজনেই কিন্তু বিপ্লবের ফসল। জুলাই বিপ্লব না হলে তারা কিন্তু দুইজন এই পদ পেতেন না। একইভাবে যিনি দেশের প্রধানমন্ত্রী তিনিও জুলাই বিপ্লবের ফসল, তিনিও দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না যদি জুলাই বিপ্লবে আমাদের তরুণরা এভাবে জীবন না দিত। কাজেই আমরা যারা এই জুলাই বিপ্লব নিয়ে প্রশ্ন তুলব, গণভোট নিয়ে প্রশ্ন তুলব, তারা আসলে আমাদের শহীদদের অবদানকে অস্বীকার করছি। এই ভুলটা যেন আমরা না করি। আমি বাংলাদেশের তরুণদের ব্যাপারে আশাবাদী। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন একটা আন্দোলন হচ্ছে, যেটাকে তারা নাম দিয়েছে নো কিংস মুভমেন্ট। নো কিংস মুভমেন্ট মানে হলো প্রেসিডেন্ট ট্রাম্প যে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন স্বৈরাচারের মতো আচরণ করছেন, তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ, নাগরিকেরা রাস্তায় নেমেছে নো কিংস মুভমেন্ট দিয়ে। তরুণেরা রক্ত দিয়ে মুক্তি দিল, তাদের বিপ্লবকে বলছেন রোমান্টিসিজম, বলছেন আবেগ। আবেগ না থাকলে রাজপথে গুলির সামনে আবু সাইদরা বুক পেতে দেয়? সংবিধানের ধারা মুখস্থ করার জন্য সে গুলির সামনে বুক পেতে দিয়েছিল? লজ্জা, জাতির জন্য লজ্জা। আমি বুঝি না এইসব ধারা উপধারা উল্লেখ করে কি বলতে চান আপনারা? জুলাইকে অস্বীকার করতে চান? কিছু হয়নি জুলাইয়ে। পাখি গান গাহিতেছে, বাতাস বহিতেছে, নির্বাচন হইতেছে, আমি এমপি হইতেছি, এরকম ব্যাপারটা ছিল? আপনি কোথায় ছিলেন এই পার্লামেন্ট? আচ্ছা, যদি সংবিধানের কথা বলেন, সংবিধানের আর্টিকেল 7-এর কথা ভুলে গেছেন? একটা নির্বাচিত সরকার, তা আপনার ভাষায়, কনস্টিটিউশনের ভাষায়, যদি উৎখাত করে মিছিল করে 5ই আগস্টে সবাই তখন রাষ্ট্রদ্রোহী, নির্বাচিত সরকারকে উত্থানের দায়ে। প্রত্যেক জুলাই বিপ্লবী ছাত্র জনতা সবাই, বাংলাদেশের যত কোটি মানুষ আছে আওয়ামী লীগ ছাড়া, প্রত্যেকেই তখন রাষ্ট্রদ্রোহী। প্রত্যেকের বিহার উড়িষ্যা তো আমার থাকার কথা ছিল। তা আপনি শুধুমাত্র একটা যুদ্ধের কথা বলছেন। অতীতের গুলো তো অতীত, জুলাই হচ্ছে বর্তমান। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি। অতীত আমার অনুপ্রেরণার উৎস। কখনোই 71-কে 24-এর মুখোমুখি দাঁড় করানো উচিত নয়। দুটাই আমার ইতিহাসের অমর অংশ। কিন্তু একটা অতীতে আমরা পেরিয়ে এসেছি, সেটার মধ্য দিয়ে একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, যদিও সেটা ছোট ভূখণ্ড। বাংলা, বিহার, উড়িষ্যা সহ তো আমাদের থাকার কথা ছিল। একটা পর্যায়ে এসেছি, কিন্তু সেটাকে ফাংশনাল করার জন্য আজকের বর্তমান হচ্ছে জুলাই। আমরা সেই বাস্তবতায় দাঁড়িয়ে রাষ্ট্রটাকে এক অনন্য উচ্চতায় নিতে চাই, যেখানে ফেসবুক পোস্ট ডিলিট করো, নইলে পরে সমস্যা হবে। এই যে সংস্কৃতি ছিল 17 বছর, সেগুলো কি আমরা পার হয়ে আসিনি? এই যে ঐতিহ্য, আমি কথা বলছিলাম মধুর ক্যান্টিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য আছে বলে এখানে যত ঝুল বালি আছে, এগুলো তো আমার ঐতিহ্যের অংশ না, এগুলো মুছে ফেলতে হবে তো আমার। আজকে যে মধুর ক্যান্টিনের চেয়ার টেবিল দেখছি, এগুলো এখানে থাকার কথা নয়। এগুলো আধুনিক সাজে সজ্জিত হওয়া উচিত। 20 শতাব্দীর শেষের দিকে যাচ্ছি। দুনিয়ার ইউনিভার্সিটিগুলোতে দেখেন তারা কোন জায়গায় আছে। আমি এখনো 60-এর দশকের চেয়ার টেবিল নিয়ে গর্ব করছি, এটা আমার ঐতিহ্যের অংশ নয়। এই ঐতিহ্য অবশ্যই, কিন্তু এখন এটা আধুনিক হওয়ার সময় এসেছে। পেছনের কথা বলার আর সময় নেই। আমরা এই রাষ্ট্রকে দেখতে চাই ভয়হীন। কেউ গুম হয়ে যাবে না। আপনি গুমের আইনটা বাতিল করে দিলেন, তার মানে কি ভবিষ্যতে গুম করা বৈধ? বলছেন আপনারা নতুন করে আইন করবেন, ওই করছেন না তো। যে অন্তর্বর্তীকালীন সরকার যে আইনটা করেছিল, সেই আইনটা তো আজকে আপনাদের ক্যাবিনেটের 2 জন মন্ত্রী সেই সময়ে ওই ক্যাবিনেটের সদস্য ছিলেন, তারা মিলে করেছিলেন। তো তারা কেন, তারা আপনার দৃষ্টিতে যদি তারা ভুল করে থাকেন, তাদেরকে ক্যাবিনেট থেকে তাহলে চলে যাওয়া উচিত। তারা মিলেই তো এগুলো করেছিলেন, ভুলে গেলেন কেন? আপনারা জুলাই অভ্যুত্থানে যে রক্তদান হয়েছিল, যে চেতনার কারণে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, কি কথা ছিল? 3টা মেজর কাজ করবে। একটা হচ্ছে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার, আরেকটা ছিল যারা এই 17 বছরের গুম খুন করেছে এবং জুলাই মাসে মানুষ হত্যা করেছে, গণহত্যাকারী, তাদের বিচার। তৃতীয় ছিল একটা সঠিক এবং সুষ্ঠু নির্বাচন। তৃতীয়টা করেছে, বাকি 2টা কিন্তু করতে দেননি আপনারা, বা করা হয়নি। এই প্রতিশ্রুতি যদি ভুলে যাই আমরা, তাহলে বাংলাদেশে এই রকম গুম খুনের সংস্কৃতি আবারও ফিরে আসতে পারে। আমরা যে কোনো মূল্যে এই সংস্কৃতি আর ফিরে আসতে দেয়াটা অ্যাফোর্ড করতে পারবো না। আমরা বারবার বলছি যে বাংলাদেশে আর গুম খুনের সংস্কৃতি ফেরত আসতে দেয়া যাবে না। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা আর বাধাগ্রস্ত করার দিন, সংস্কৃতি, রাজনীতি ফিরে আসতে পারবে না। ডিজিটাল নিপীড়ন ফিরে আসতে পারবে না। এই দেশে ভিন্ন মত প্রকাশের জন্য একে অপরকে ট্যাগ দেয়া, হত্যা করা, হত্যাযোগ্য করে তোলা, এই সংস্কৃতি আর ফিরে আসতে পারবে না। এবং সেটা যদি করতে হয়,
তাহলে পুরোপুরি জুলাইয়ের স্পিরিটকে ধারণ করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের কথা বলতে গেলেই এইটাকে ম্লান করে দেওয়ার জন্য নানান রকমের চেষ্টা করা হয়। কেউ বলে জুলাইয়ের আবেগ, কখনো বলে জুলাইয়ের ব্যবসা, কখনো বলে এই জুলাই অপ্রাসঙ্গিক। আগে জন্মগ্রহণ করেছি। জুলাই না থাকলে আপনারা যারা কথা বলছেন তারা কি কথা বলতে পারতেন? তুমি একা অনেক বছর আগে জন্মগ্রহণ, এটা মনে রাখতে হবে। বীরদের সম্মান দিতে না পারলে বাংলাদেশে আর কোনো বীরের জন্ম হবে না। প্রতিদিন কিন্তু রাস্তায় রক্ত দেয়া যায় না। বিপুল প্রত্যাশা ছিল এই নির্বাচিত সরকারের উপরে, কিন্তু ক্রমান্বয়ে কিন্তু সেই প্রত্যাশাগুলো ফিকে হয়ে আসছে। আমরা চাই না এই জুলাই বিপ্লবের মাধ্যমে যে সরকার ক্ষমতায় এসেছে তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা বলতে হোক, সেটা সরকারি দল হোক বিরোধী দল হোক, আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে হোক এরকম দিন চাই না। কারণ এই সরকারটি একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু এসেছে। সুতরাং আমরা চাইব বাংলাদেশ সকল মানুষের জন্য বসবাসযোগ্য একটি বাংলাদেশ হোক, বাংলাদেশ নিপীড়ন এবং ভয়হীন একটি রাষ্ট্র হোক। বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় সংস্থা, পুলিশ বাহিনী হোক অন্য কোনো বাহিনী হোক, তার নাগরিকদের গুম করে গোপন কারাগারে আর কখনো বন্দি করার দুঃসাহস না দেখাক। এমন কোন সরকার বাংলাদেশে না হোক যারা শুধুমাত্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকার অসৎ উদ্দেশ্যে জাতির তরুণ, জাতির নাগরিকদের বুকে নির্বিচার গুলি চালিয়ে জুলাইয়ের মতো হত্যাকাণ্ড করবে। এরকম দিন বাংলাদেশে আর কখনো ফিরে না আসুক। এটাই হচ্ছে আজকের জুলাইয়ের চেতনা। এই চেতনার কথা যখনই বলা হয় তখনই পেছনের স্বাধীনতা যুদ্ধের কথা টেনে নিয়ে আসেন। স্বাধীনতা যুদ্ধ আমাদের ইতিহাসের স্বর্ণালী অধ্যায়। এখান থেকে ফেরত শেখ হাসিনা পালিয়েছে, তারেক রহমানও পালাবে, ভারতের দালালরাও পালাবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের জায়গায় বিএনপি বসেছে, ভারতীয় আধিপত্যবাদ ঠিকই আছে। আমি আমার জায়গা থেকে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের সংস্কারের যে কার্যক্রমটা সেটাকে সহজ ভাষায় বুঝেছিলাম যে 5টা ধাপে হবে। প্রথম ধাপটা হচ্ছে জুলাই সনদ, দ্বিতীয় ধাপ হচ্ছে আদেশ, তৃতীয় ধাপ হচ্ছে অধ্যাদেশ, চতুর্থ ধাপ হচ্ছে সংস্কার পরিষদ এবং সর্বশেষ ধাপ হচ্ছে বাস্তবায়ন। প্রথম ধাপ জুলাই সনদ যদি বলেন তাহলে সেটা খুব সুন্দর মতো হয়েছে। আপনারা দেখেছেন সংসদ ভবনের সামনে সকল দল উপস্থিত হয়ে স্বাক্ষর করেছে, এখানে ছবিও আছে ব্যানারে। সবচেয়ে বড় হাসিটা হচ্ছে সালাউদ্দিন সাহেবের, তাকিয়ে দেখতে পারেন, খুব খুশি। জুলাই সনদ, এর পরের ধাপ আদেশ হয়ে গেল সুন্দর মতো, কারো কোনো আপত্তি নাই। তারপর আসলো অধ্যাদেশ, খুব সুন্দর মতো হলো, কারো কোনো আপত্তি নাই। যখনই নির্বাচিত হয়ে আসলো ম্যানেজ ভোটের মাধ্যমে, তার পরপরই সংস্কার পরিষদ গঠনের সময় এসে এই আদেশও অবৈধ, অধ্যাদেশও অবৈধ, গণভোটকেও মানি না, চতুর্থ ধাপে এসে আটকে গেল সংস্কার পঞ্চম ধাপ। তো দূর কি বা, আমি সহজ ভাষায় এটাই বুঝি। এখন প্রশ্ন হচ্ছে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামত 31 দফা, এখানে কম বেশি সবাই এই লাইনটা বারবার শুনেছেন। সেই 31 দফার প্রথম দফাটা কি ছিল? প্রথম দফার মধ্যে স্পষ্ট ভাষায় বলা আছে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সাংবিধানিক সংস্কার কমিশন গঠন করা হবে। 31 দফার প্রথম দফা। তারা ক্ষমতায় এসে যখনই সংস্কার পরিষদ গঠনের কথা, তারা শপথ নিতে আর রাজি না। এখন আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি শিলং থেকে 3 স্টার হোটেলে থেকে, ওখানকার বিলাসবহুল রিসোর্টে থেকে ট্রেনিং নিয়ে দেশে এসেছেন ভারতের পক্ষ থেকে, তার পক্ষে বলার একটা সুযোগ আছে। কারণ 31 দফায় বিএনপি বলেছে সংবিধান সংস্কার কমিশন, আর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ। অতএব উনি তো প্যাচ ধরায় খুব ওস্তাদ, উনি বলতেই পারে আমরা তো কমিশন বলেছি, আমরা পরিষদ বলি না। এটা একটা সুযোগ তাদের রয়ে গেছে। একই দিনে যখন আমরা 2টা ভোট দেখতে পেলাম, একটা ভোটের উদ্দেশ্য ছিল আমরা সংসদ গঠন করব, আরেকটা ভোটের উদ্দেশ্য ছিল গণভোটের সংস্কার পরিষদ গঠন করব। একই দিনে একটা মানুষ ভোট দিতে গেল, 2টা ব্যালট পেপার নিল, 2টার মধ্যে সিল মারলো, বাক্সে ভরা হলো, গণনা করা হলো, ম্যানেজ ভোটের মাধ্যমে কারচুপি করে বিএনপিকে জয়যুক্ত করানো হলো। সেই বিএনপি ওই একই দিনের একটা ভোটকে মানবে, আরেকটা ভোটকে মানবে না। এটা একটা
অত্যন্ত দুঃখজনক এবং বেঈমানি চরিত্র। আমি মনে করি গণভোটে 70% মানুষ যেই রায় দিয়েছে সংস্কারের পক্ষে, সেই প্রায় 70% মানুষের সাথে বিএনপি সরকার চূড়ান্তভাবে বেঈমানি করেছে এবং এটার ফলাফল তাদের সামনে দিতে হবে, এটা আমি বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি, একটা সরকারের স্বৈরাচার হওয়ার জন্য এবং ফ্যাসিস্ট হওয়ার জন্য যে সকল চরিত্র প্রয়োজন হয়, সকল চরিত্র বিএনপি গত কিছুদিনের মধ্যে দেখিয়ে দিয়েছে। অধ্যাদেশ বাতিলের কথা আপনারা জানেন, শিশির মনির ভাই অত্যন্ত সুন্দরভাবে বলেছে। আমি ওটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করব না, সময়ের সংক্ষেপ। আমি শুধু বলতে চাই, কেন আমি বললাম যে একটা সরকারের স্বৈরাচার এবং ফ্যাসিস্ট হওয়ার জন্য যা যা প্রয়োজন সব তারা করে ফেলেছে। খুব সংক্ষেপে, তারা গণভোট অধ্যাদেশ সংস্কার চায় না বলে বাদ দিয়ে দিয়েছে। তারা আবারও আয়না ঘরের জন্ম দিতে চায় বলে মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। তারা গুমের সংস্কৃতিতে ফিরে যেতে চায় বলে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। তারা পুলিশকে বিরোধী দল দমনে কাজে লাগাতে চায় বলে পুলিশ কমিশন অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। তারা নিজেরা ওই বিগত ফ্যাসিস্টের মতো দুর্নীতি করতে চায় বলে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। তারা বিচারিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চায় বলে সুপ্রিম কোর্টের বিচারক সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা হতে দেওয়া না হয়, সে কারণে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। অনেক কথা বলতে চেয়েও তারা বলেন নাই। জিনিসটা এখন উল্টে গেছে। বাস্তবতা হলো, ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না। তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়। কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিত্বের উপরে যে দায়িত্ব অর্পিত হয়, সেটাকে ক্ষমতার দৃষ্টিতে দেখার যে মানসিকতা, সেখান থেকে তারা এখনো বের হয়ে আসতে পারেননি। তারা বারংবার নোট অফ ডিসেন্টের কথা বলছেন, কিন্তু ঐক্যমত্য কমিশনে যখন আমরা আলাপ করেছিলাম, তখন নোট অফ ডিসেন্টের অর্থ এই ছিল যে আমরা মূল সিদ্ধান্তকে মেনে নিলাম, যার একটা ভিন্ন মত আছে তিনি সেই ভিন্ন মতটা উল্লেখ করে রাখলেন। কিন্তু ভিন্ন মতটা, নোট অফ ডিসেন্টটা এখানে মুখ্য বিষয় নয়। এখানে মূল যে সিদ্ধান্ত, যে সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলো এবং ঐক্যমত্য কমিশন উপনীত হয়েছে, সেটাই এখানে কার্যকর হবে। একটা বিষয় এ কারণে বলে রাখা প্রয়োজন যে গণভোট হয়ে যাওয়ার পরে বিএনপি কোন বিষয়ে রাজি বা কোন বিষয়ে নারাজি নিমরাজি, সেটার মুখ্য বিষয় হতে পারে না। সেই গণভোটের বিষয়গুলোর দিকে একটু তাকিয়ে দেখি। তারা বলছে যে 4টা কোশ্চেনের মধ্যে 3.5টা কোশ্চেনে তাদের আপত্তি নাই, আধাটা কোশ্চেনে তাদের আপত্তি। আমরা আসলে ক্লিয়ার হতে চাই যে গণভোটের কোন আধাটা বিষয়ে আপনাদের আপত্তি ছিল। কারণ গণভোটের প্রশ্নগুলোতে খুবই স্পষ্ট করে বলা ছিল যে একটা উচ্চকক্ষ হবে ভোটের পিয়ার অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকার হবে নতুন একটা ফর্মুলা অনুযায়ী, আর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হবে একটা নিরপেক্ষ বডির মধ্য দিয়ে। যে বিষয়গুলোতে আমরা সবাই একমত, এরকম 30টি বিষয় সেখানে উল্লেখ করা ছিল। আর কিছু বিষয় ছিল যেগুলো রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহার অনুযায়ী সেগুলোকে বাস্তবায়ন করতে পারে। আমরা বিএনপির সাথে এই ডিবেটটাও করতে চাই আবারও, যে উচ্চকক্ষ যদি ভোটের পিয়ার অনুযায়ী হয়, সেটাতেই কি আপনাদের আপত্তি? তত্ত্বাবধায়ক সরকার যদি নতুন একটা ফর্মুলায় হয়, আপনাদের আপত্তি কি সেই জায়গায়? সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেটা একটা নিরপেক্ষ বডির মধ্য দিয়ে নিয়োগ হবে, আপনাদের আপত্তিটি কি সেই জায়গায়? সেটা খোলাসা হওয়া প্রয়োজন। মানুষ যখন কোনো একটা কাজ নিজে বাধ্য হয়ে করেছে বলে মনে করে,
তখন সেই কাজটা বা তার আউটকাম যেটা, সেটাকে তারা নেতিবাচক ধরে নিয়ে এই কথাটা তারা বলে। প্রশ্ন তো এখন দাঁড়িয়ে যায়, সংস্কারের বিষয়গুলোকে কি তাহলে বিএনপি দেশ এবং জাতির জন্য নেতিবাচক মনে করে? আমরা তো বিএনপির সাথে দীর্ঘ সময় ধরে ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছি, এবং এক একটা দলের এক একটা মত, সবাই মিলে যদি আমরা একমত হতে পারতাম তাহলে তো গণভোটেরও প্রশ্ন আসার কথা ছিল না। আমরা সবাই একমত হয়ে যেতাম, ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত। মন্ত্রী সালাউদ্দিন সাহেবের কথা উঠে এসেছে, আমরা নির্বাচনটা পাওয়ার জন্য এগুলিতে রাজি হয়েছি এবং সই করেছি। এই কথাটা কিন্তু যিনি এখন স্পিকার তিনিও কিন্তু একবার বলছেন যে আমরা গণভোটে রাজি হয়েছি নির্বাচনটা পাওয়ার জন্য। সংসদে দাঁড়িয়ে যখন একজন মন্ত্রী একথা স্বীকার করেন এবং আমরা দেশশুদ্ধ লোক মেনে নেই এবং তার দলও মেনে নেয়, তাহলে এইখানে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম, সেটা যে কত কঠিন হবে সেটা আমাকে বুঝিয়ে বলতে হবে না। কারণ আপনারা অনেকেই বিদেশে থাকেন, বিদেশে আপনারা চাকরি করেছেন, লেখাপড়া করে এসেছেন, আপনারা জানেন। ফর এক্সাম্পল, এখানে একজন আছে কানাডা থেকে এসেছে, সেখানে যদি কোনো মন্ত্রী আপনার সংসদে দাঁড়িয়ে এরকম মিথ্যা কথা বলতো, সেই দিনই তার রিজাইন দিতে হতো, সেই দিনই তার রিজাইন দিতে হতো। তা না, তার দলের লোকরা তাকে কম্পেল করতো যে আপনি রিজাইন দেন। কারণ আপনি আমার দলকে আপনি বলতে চাচ্ছেন লোকের কাছে যে আমরা প্রতারণার সাহায্য নেই। সুতরাং আমাদের পলিটিক্যাল কালচার অত্যন্ত নাজুক। তার মানে এই না যে আমরা সব কিছু ছেড়ে দেব। সালাউদ্দিন সাহেব নাকি এক জায়গায় বলেছেন যে সরকার যদি আপনার শক্তিশালী না হয় তাহলে কি দেশ চালানো যায়? তো শেখ হাসিনার চাইতে শক্তিশালী সরকার তো আমি বাংলাদেশে দেখি নাই, সেটাই সবচেয়ে শক্তিশালী ছিল। তো দেশ কি সে চালাতে পেরেছে? পারে নাই। তো শক্তিশালী নির্বাহী ক্ষমতার দরকার হয় আজকালকার যুগে, কারণ নির্বাহী খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে হয় আজকাল, কিন্তু তার ক্ষমতাকে লিমিটেড করে রাখতে হয়, যেটা পূর্ববর্তী বক্তা বলেছেন যে চেকস অ্যান্ড ব্যালেন্স। তাকে তার ক্ষমতাকে সীমিত করে রাখতে হয়। এই জিনিসটা আপনার না থাকলে পরে একজন নির্বাহী, যিনি প্রাইম মিনিস্টার, নির্বাহী ব্যক্তি, তিনি আপনার কর্তৃত্ববাদী হয়ে ওঠেন, যেরকম শেখ হাসিনা হয়েছিল। কর্তৃত্ববাদী থেকে সে তখন বিভিন্ন লোকেরা তাকে এমনভাবে চাটুকারিতা, মানে সাইকোফ্যান, তারা তখন সেখান থেকে সে ফ্যাসিস্ট হয়ে ওঠে। যে বাংলাদেশের পলিটিক্যাল কালচারটা কি, সংস্কৃতি মানে আমি বলছি যে পলিটিক্যাল কালচার। আমাদের পলিটিক্যাল কালচার হলো অথরিটেরিয়ান কালচার। যে শুধু ক্ষমতায় যায় সেই একমাত্র অথরিটেরিয়ান হয় তা নয়। আমরা অফিস আদালত সব জায়গায় দেখি একটা টেন্ডেন্সি আছে। এখন দেখেন যে আমরা 24-এ, সত্যি কথা বলতে কি আমি কিন্তু অনেক পুরান যুগের লোক, আমি অনেক কিছু দেখেছি জীবনে, এবং প্রত্যেকবারই আমি মনে করেছি যে এবার আমাদের দেশে একটা সুন্দর সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে। এই জনপথের যে লোকজন, মানে আমরা কিন্তু মুক্তির সংগ্রাম করেছি অনেকবার, ব্রিটিশ যুগে করেছি, অত আলোচনার ভিতরে যাব না, যেগুলি আপনার ইতিহাসে সেভাবে লেখা হয়নি। আমরা এখানে চিরস্থায়ী বন্দোবস্তের যে জমিদার প্রথা, সেটার বিরুদ্ধে লড়েছি, দেখেছি স্বপ্নভঙ্গ হয়েছে। আমি 47-এর কথা বলছি, সেখানেও আমাদের লড়াই ছিল। তারপরে 71-এ সেখানে ছিল আপনার পশ্চিম পাকিস্তানের আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং সেখানে আমরা লড়েছি সেই শোষণ এবং সেই আপনার বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু মুক্তি পাওয়ার পরে কিন্তু আমাদের আশাভঙ্গ হয়েছে। তারপরে এসেছে 91-এর যে জন অভ্যুত্থান হয়েছিল, তারপরে যে 3 রাজনৈতিক দল এবং ছাত্র সমাজ সম্মিলিতভাবে যে সমস্ত আপনার রিফর্ম
বা আপনার সংস্কারের প্রস্তাব দিয়েছিল, এই বিএনপি ক্ষমতায় এসে তার একটাও আপনার ইমপ্লিমেন্ট করে নাই। সেখানে আপনাদের স্বপ্নভঙ্গ আছে 24। চিন্তা করে দেখেন আমি কতগুলি স্বপ্নের কথা বলেছি। 24-এর সময় আমি মনে করেছি এই 16-17 বছরের যে অপশাসন, যে মানুষের উপরে যে আপনার অত্যাচার, অলিগার্কদের অত্যাচার, দেশ থেকে সম্পদ লুটের আপনার, তার একটা সমাপ্তি বা কিছু একটা সলিউশন আমরা পাব, যার জন্য 1400 সন্তান আমাদের জীবন দিয়েছে। তাদের প্রতি তাদের মাগফিরাতের আত্মার কামনা করি সবসময়। এবং যে সমস্ত আপনার পরিবার এখনো পঙ্গুত্বের বেদনা বহন করে চলেছে, তা আমাদের আউটকামটা কি হলো, রেজাল্টটা কি হলো? প্রথম কথা হলো, আমরা দেখেছি যে আমরা একটা প্রতারণামূলক দলের সঙ্গে কাজ করছি। সেই প্রতারণামূলক দলটি প্রথম থেকেই আপনার মেটিকুলাসলি প্ল্যান করে, যাতে এই অভ্যুত্থানের যে স্বপ্ন আমরা দেখেছি নতুন রাজনৈতিক বন্দোবস্তে এবং নতুন একটা রাজনীতি, নতুন সমাজ গড়ার, সেটাকে আপনার ভেস্তে দেওয়ার জন্য মেটিকুলাস প্ল্যান করা হয়েছিল, ইনক্লুডিং দ্য ইলেকশন। 2/3টাও আমি মনে করি ম্যানেজ করে তাদেরকে দেওয়া হয়েছে। কথা হলো, কারা দিয়েছে? দিয়েছে বাংলাদেশের এলিটরা। বাংলাদেশের এলিট আপনার সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, পলিটিশিয়ান, কিছু অংশ সুশীল, তারা তাদের ক্ষমতা ছাড়তে চায় না। সেই জন্য এটাকে ভণ্ডুল করার প্ল্যান করা হয়েছে। এবং একথা মাননীয় মন্ত্রী সালাউদ্দিন সাহেবের কথা উঠে এসেছে যে আমরা নির্বাচনটা পাওয়ার জন্য এগুলিতে রাজি হয়েছি এবং সই করেছি। এ কথাটা কিন্তু যিনি এখন স্পিকার, তিনিও কিন্তু একবার বলছেন যে আমরা গণভোটে রাজি হয়েছি নির্বাচনটা পাওয়ার জন্য। এবং সংসদে দাঁড়িয়ে যখন একজন মন্ত্রী একথা স্বীকার করেন এবং আমরা দেশশুদ্ধ লোক মেনে নেই এবং তার দলও মেনে নেয়, তাহলে এইখানে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম, সেটা যে কত কঠিন হবে সেটা আমাকে বুঝিয়ে বলতে হবে না। কারণ আপনারা অনেকেই বিদেশে থাকেন, বিদেশে আপনারা চাকরি করেছেন, লেখাপড়া করে এসেছেন। আপনারা জানেন, ফর এক্সাম্পল, এখানে একজন আছে কানাডা থেকে এসেছে। সেখানে যদি কোনো মন্ত্রী আপনার সংসদে দাঁড়িয়ে এরকম মিথ্যা কথা বলতো, সেই দিনই তার রিজাইন দিতে হতো, সেই দিনই তার রিজাইন দিতে হতো। তা না, তার দলের লোকরা তাকে কম্পেল করতো যে আপনি রিজাইন দেন। কারণ আপনি আমার দলকে আপনি বলতে চাচ্ছেন লোকের কাছে যে আমরা প্রতারণার সাহায্য নেই। সুতরাং আমাদের পলিটিক্যাল কালচার অত্যন্ত নাজুক। তার মানে এই না যে আমরা সব কিছু ছেড়ে দেব। কথা হলো যে আমরা কেমন করে এই জুলাই সনদটাকে, এই সরকার যারা ক্ষমতায় বসে গেছে, এই সরকারকে কেমন করে এই জুলাই সনদটাকে অ্যাকসেপ্ট করাবো, এই গণভোটটাকে কি করে অ্যাকসেপ্ট করাবো। আবার সেখানে বলতে হয় যে সংগ্রাম কঠিন হবে। কারণ যখন একটা সরকার, এটা কিন্তু মেটিকুলাস ডিজাইন, যে একবার যখন আমি সরকারে বসে গেছি, 2/3 মেজরিটি, 2/3 মেজরিটির একটা কার্স আছে। তার মানে তারা যা খুশি তাই করতে পারে, তারা সংবিধানকে বদলে দিতে পারে। তাদের কোনো আইন, কোনো কানুন পাশ করার জন্য বিরোধী দলের কোনো মতামতের প্রয়োজন হয় না। বিরোধী দল একমাত্র ওয়াকআউট করতে পারে। ওয়াকআউট করলে পরে কিন্তু তারা সিদ্ধান্ত যেটা তারা নেবে সেটা তারা নিতে পারে। সুতরাং এই 2/3 মেজরিটির কার্স কিন্তু আমরা 2001-এও দেখেছি। 2001-এ যখন বিএনপি জামাত ক্ষমতায় ছিল, তখনও কিন্তু 2/3 মেজরিটি ছিল। এবং আমরা জানি যে ওখানে অনেকগুলি অনিয়ম করে সরকারকে চালানো হয়েছিল, ইনক্লুডিং আপনার কেয়ারটেকার গভর্নমেন্টকে কেমন করে আপনার ম্যানিপুলেট করা যায় সেই চেষ্টা করা হয়েছিল। তারপরে আমরা 2/3 মেজরিটি দেখেছি শেখ হাসিনার আমলে। শেখ হাসিনার আমলের 2/3 মেজরিটিকে আমি বলবো তার সঙ্গে তার হাতে সমস্ত পার্লামেন্টে তার হাতে ছিল।
কারণ সেখানে যে একটা অপোজিশন ছিল, যার কাজ ছিল সরকারের ক্ষমতাকে সীমিত করে রাখা, সরকারের কার্যকলাপকে ক্রিটিসিজমের মাধ্যমে লাইনে নিয়ে আসা, সেই কাজটা জাতীয় পার্টি তো করে নাই। জাতীয় পার্টি আমরা জানি যে তাকে গৃহপালিত দল বলা হতো। সুতরাং এই যে ক্ষমতা শেখ হাসিনা হাতে ছিল, এই ক্ষমতার দ্বারা শেখ হাসিনা নিজের ক্ষমতাকে আপনার কেন্দ্রীভূত করেছিল, এই কারণে যে সে নিজেই শুধু ক্ষমতায় থাকবে তা নয়, তারপরে তার ছেলে থাকবে, তারপরে তার নাতিপুতি থাকবে, মানে ডাইনেস্টি। সেই যে যুদ্ধ টেন্ডেন্সি আমরা এখনো দেখতে পাচ্ছি আনফর্চুনেটলি। এবং শেখ হাসিনা যে কাজটা করেছিল ক্রমান্বয়ে, এবং এর উপরে আমি সিরিজ অফ আর্টিকেলও দিয়েছিলাম, সেটা হলো যে কোনো গণতন্ত্র আপনার প্রতিষ্ঠা করতে হলে, প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আপনার রাষ্ট্রের যে সমস্ত ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানগুলি আছে সেগুলির প্রাতিষ্ঠানিক দরকার। কিন্তু শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে সে প্রাতিষ্ঠানিকরণের পরিবর্তে সে ওই সমস্ত সংস্থাগুলিকে রাজনীতিকরণ করিয়েছিল, দলীয়করণ করেছিল, ইলেকশন কমিশনকেও করেছিল, যাতে সে আপনার নির্বাচনে আবার ক্ষমতায় আসতে পারে। সুতরাং আমরা যখন 24-এর পরে যে বাংলাদেশকে পেলাম, সেই বাংলাদেশ একটা ক্ষতবিক্ষত বাংলাদেশ। সেখানে ইনস্টিটিউশনগুলি কাজ করছে না, দলীয়করণের জন্য, পলিটিসাইজেশনের জন্য ইনস্টিটিউশনগুলির যে কাজ জনগণকে সেবা দেওয়া বা জনগণের কার্যকলাপ করা, সেটা তারা করছিল না। অত্যন্ত ভঙ্গুর একটা রাষ্ট্র 2024 সালে আমরা পেয়েছি, এবং তখন আমরা আশা করেছি যে নানা রকম সংস্কারের দ্বারা সেই ইনস্টিটিউশনগুলিকে আমরা আবার গণতান্ত্রিক মূল্যবোধে নিয়ে এসে রাষ্ট্রকে এবং সমাজকে, দেশের লোককে সেবা দেওয়ার কাজ করবে, তাদের জন্য কাজ করবে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমার বলতে হচ্ছে যে এই নির্বাচনে 2 মাসও যায়নি, এর মধ্যে আমাদের এখন সভা সমিতি করে আলোচনা করতে হচ্ছে যে কী করে এই সরকারকে ওই সমস্ত ইনস্টিটিউশনগুলিকে, যেটাকে সংস্কার করার জন্য জুলাই সনদে এবং বিভিন্ন অধ্যাদেশের মাধ্যমে রেখে যাওয়া হয়েছিল, সেগুলিকে তারা ছুঁড়ে ফেলছে। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন গুম কমিশন, মানবাধিকার কমিশন, দুদক কমিশন, আপনার সুরক্ষা মানে অপপ্রচারকারী সুরক্ষা কমিশন, আপনার স্থানীয় সরকারকে নিয়ে নেয়, বিচার বিভাগের সংস্কার, এগুলি সবাই তারা বলছে বাতিল। সবচাইতে আপনার অমিনাস সেটা হলো আপনার এই সরকারের যে জুডিশিয়ারি, বিচার বিভাগকে হাতে রাখার যে প্রচেষ্টা। কারণ তারা বলেছে আমরা যে আলাদা কোনো আমরা সচিবালয় করব না। দ্বিতীয়ত আর একটা কথা বলেছে যে জজদের অ্যাপয়েন্টমেন্ট, যেটা সংস্কারে বলা হয়েছিল একটা কমিটির দ্বারা তাদেরকে আপনার অ্যাপয়েন্টমেন্ট দেবে, সেটা তারা প্রাইম মিনিস্টারের হাতে রাখতে চাচ্ছে। তার মানে প্রাইম মিনিস্টারের নিজের লোক আপনার জুডিশিয়ারি হায়ার কোর্টে আপনার বসবে, এবং তার কাঁধে বন্দুক রেখে, যেটা শেখ হাসিনা করেছিল, তার কাঁধে বন্দুক রেখে এই সরকার আবার যথেচ্ছাচার করবে পারে বলে আমার মনে হয়। এবং তারা বলে যে এটা তো জুডিশিয়ারি করেছে, আমি তো করি নাই, যেটা শেখ হাসিনাও বলতো, এটা তো আমি কিছু করি না, এটা তো জুডিশিয়ারির রায়, জুডিশিয়ারি তো তার কথায় ওঠে আর বসে। সুতরাং জুডিশিয়ারির রায় আর তার ইচ্ছা এক হয়ে গেছিল। এটা আমি মনে করি অত্যন্ত একটা ভয়াবহ রেজাল্ট আমাদের আনতে পারে। এছাড়া যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান, বিএনপি বর্তমানে ওই সকল সংস্কারের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, সেই ওই সকল সংস্কারগুলোকে বন্ধ করে দিচ্ছে, যেগুলো আসলে বাংলাদেশ নামক রাষ্ট্রকে রাষ্ট্র হয়ে ওঠা থেকে বঞ্চিত করেছে। শুধু আওয়ামী লীগ সময় না, এটা 71-এর পর থেকে দীর্ঘদিন ধরে এভাবেই রাজনৈতিক বন্দোবস্ত
কাজ করে গিয়েছে জনগণকে প্রতারিত করার জন্য এবং সর্বোচ্চ আইন থেকে শুরু করে আইনি কাঠামোকে ব্যবহার করে এবং গণতান্ত্রিক একটি পদ্ধতি কায়েম না করার মাধ্যমে ঠিক সেই জিনিসগুলোকেই যেটা ইউনিট সরকার প্রাথমিকভাবে একটা খসড়া তৈরি করে রেখে গিয়েছিলেন সেই জিনিসগুলোকে বিএনপি এখন ছুঁড়ে ফেলে দিয়েছে এবং এই কাজটি করে তারা তাদের দলের কাছে সালাউদ্দিন আহমেদের মতো লোক, আইনমন্ত্রীর মতো লোকজনরা বাহবা পাচ্ছে। তারা বলছে দেখো ভদ্রলোকের কত জ্ঞান, উনি কত আইন বিষয়ে অভিজ্ঞ, উনি কিভাবে সবাইকে ঘোল খাইয়ে দিলেন। এই ঘোল খাওয়ানোটা তিনি আসলে বিএনপির নেতা কর্মীদের জন্য হয়তো এটা প্রযোজ্য, কারণ তাদের যে বুদ্ধিভিত্তিক যে লেভেল সেটা অবশ্যই সালাউদ্দিনের মতো লোকের এই সংসদে বসে গণতন্ত্রের মানে নতুন করে প্রতিষ্ঠা করতে চাওয়ার যে মনোবাঞ্ছনা সেটা দেখে তারা মুগ্ধ হতে পারে, কিন্তু সাধারণ জনগণ কিন্তু এটা দেখে মুগ্ধ হয়নি, কারণ তারা 70% ভোট দিয়েছিল হ্যাঁ এর পক্ষে।